ভারতে পলাতক শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তার প্রত্যর্পণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। এ সময় রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী জানান, আগস্টে বিশেষ অধিবেশনের প্রয়োজন নেই, তবে সরকার মনে করলে তা ডাকতে পারে। আজ সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সাংবাদিকদের এসব কথা জানান সাবেক এই অ্যাটর্নি জেনারেল। শারমিন নীরা রিপোর্টে বাকিটা। ক্ষমতাচ্যুত হবার পর গেল 2 বছর ধরে শেখ হাসিনার আশ্রয় ভারতে। তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি বহু রাজনৈতিক দলের। বৃহস্পতিবার সচিবালয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, প্রত্যর্পণের মাধ্যমে পলাতক শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রী জানান, দেশে এলেই তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। উনি কিভাবে আসবেন এটা ওনার সমস্যা, এটা আমার সমস্যা না। আমাদের এটা হলো আমার চৌহদ্দির মধ্যে যখন ঢুকবেন, সেই চৌহদ্দিতে ঢুকলে আইন যেটা আমাকে ক্ষমতা দিচ্ছে, আমি আইনের প্রয়োগটা করবো। দ্যাট সিম্পল অ্যাজ ইট ইজ। সদ্য বিদায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর রাষ্ট্রপতির দায়িত্ব পেয়েছেন হাফিজউদ্দিন আহমেদ। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আগস্টে বিশেষ অধিবেশনের প্রয়োজন নেই, তবে সরকার মনে করলে অধিবেশন ডাকতে পারে। রাষ্ট্রপতি যেদিন পদত্যাগ করবেন তার থেকে 90 দিনের মধ্যে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। প্রশ্ন এসেছিল যে আমরা বিশেষ অধিবেশন ডাকবো কিনা। তো 90 দিন যেহেতু সময় আছে, আর আমার নেক্সট অধিবেশন 60 দিনের মধ্যে ডাকতে হবে। গত অধিবেশন শেষ হওয়ার থেকে আগামী অধিবেশন পর্যন্ত 60 দিনের মধ্যে আমার ডাকতে হবে। সুতরাং এই দুইটা টাইম যেহেতু ম্যাচ করছে, আমি সে কারণে বলছি বিশেষ অধিবেশনের আপাতত প্রয়োজনীয়তা দেখছি না। যদি সরকার মনে করে নিশ্চয়ই ডাকতে পারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের পর্যবেক্ষণ প্রসঙ্গে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। 123(2) অনুচ্ছেদে বেসরকারি সংস্থা ব্র্যাক ও ব্লাস্টের সাথে আইন মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, বর্তমানে 4.5 মিলিয়ন মামলা অমীমাংসিত অবস্থায় আছে। মামলার জট কাটাতে প্রয়োজনে আইন কাঠামোতে পরিবর্তন আনা হবে বলেও জানান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বাংলাদেশে প্রায় 4.5 মিলিয়ন মামলা পেন্ডিং বিভিন্ন আদালতে। শারমিন নীরা, 71, ঢাকা। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মুহূর্তে ব্রিফ চলছে, আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। দেশের যে আপামর জনতার একাংশ যোগ দিয়েছিল, তাদেরকে গুলি করা হয়েছিল। এই মর্মে 61 জনকে হত্যার আমরা তথ্য পেয়েছি এবং তারই অভিযোগে অনারেবল ট্রাইব্যুনাল কগনিজেন্স নিয়েছিলেন এবং তা ওয়ারেন্ট এক্সিকিউশন করে আজকে তাকে নিয়ে আসা হলে আদেশ দেওয়া হয়েছে। বৈঠকে লতিফ সিদ্দিকীর কি ভূমিকা ছিল? বৈঠকে উনি একজন পার্টিসিপেন্ট ছিলেন। ইন্টারনাল সকল বক্তব্য আমাদের কাছে আসবে না, তবে তাদের যে সম্মিলিত সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা তাদের ছিল, স্লোগান দিতে বলেছিলেন, ঢাকা ছাড়ো নয়, ভবিষ্যতে ঘর থেকে বের হতে দেওয়া হবে না। বাকি সিদ্ধান্তটা তারা অর্থাৎ পরামর্শ প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন তৎকালীন, এবং সেই প্রধানমন্ত্রীকে তাদের পরামর্শ উস্কানি সিদ্ধান্ত গ্রহণ করে যে নারকীয় নৃশংসটা ঘটনা ঘটিয়েছিল, তার পরামর্শদাতা, উস্কানিদাতা এবং সিদ্ধান্তদাতার মধ্যে উনি একজন, এবং এই সিদ্ধান্তের বলেই 61 জন ব্যক্তিকে হত্যা করা হয়েছে। জি জি আপনার বক্তব্যের শেষ অংশে যে কথাটা বললেন যে পুলিশ ওনাকে ধাক্কা দিয়েছে বা পুলিশ তাদেরকে ধাক্কা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিফ চলছিল, আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগের বিস্তারিত থাকবে। জুলাই গণঅভ্যুত্থানে তরুণদের আত্মত্যাগের পর রাষ্ট্র ও প্রশাসনে কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো দৃশ্যমান নয় বলে আক্ষেপ জানালেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রাজধানীর ডিএফপি অডিটোরিয়ামে জুলাই শহীদ দিবসে আলোচনা সভায় তিনি বলেন, নিজ নিজ অবস্থান থেকে পরিবর্তন আনলেই জুলাই গণঅভ্যুত্থান সফল হবে। একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, স্বাধীনতা যুদ্ধের চেতনা বাস্তবায়ন হয়নি বলেই বাংলাদেশকে গণঅভ্যুত্থানের মুখোমুখি হতে হয়েছে। সবাই মিলে চেষ্টা করব
চেষ্টা করে আমরা দেশটাকে সত্যিকার অর্থেই একটা পরিবর্তিত দেশ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ, মেধাবীদের বাংলাদেশ, তরুণদের বাংলাদেশ আমরা গড়ে তুলতে সক্ষম হব। জুলাইতে যখন প্রমাণ হয়ে গেল স্বাধীন এই ভূখণ্ডে গণতান্ত্রিক চেতনা প্রতিষ্ঠিত হয়নি, ফ্যাসিবাদ এখনো এই মাটিতে জায়গা করতে পারে এবং ক্ষমতাকে আঁকড়ে ধরতে পারে, তখন এই প্রজন্মের মধ্যেই আবার সেই ৭১-এর মুক্তিযুদ্ধ, স্বাধীনতা যুদ্ধের চেতনা টগবগ করে উঠেছিল। এটাই হচ্ছে জুলাইয়ের চেতনা। এর বাইরে জুলাইয়ের চেতনার কোনো ব্যাখ্যা বাংলাদেশ গ্রহণ করবে না, ইতিহাস গ্রহণ করবে না। জুলাই আন্দোলনের পর জাতির কাছে দেয়া ওয়াদা ভঙ্গ করেছে সরকার, এমন অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই শহীদ পরিবার ও আহতদের নিয়ে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ না করে সরকার প্রতারণা করেছে বলেও অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা। এখানে যোগ্য লোকদেরকে, দেশপ্রেমিক লোকদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, বাছাই করে করে অসৎ দুর্নীতিপরায়ণ লোকদেরকে প্রধান জায়গায় পদায়ন করা হচ্ছে, যেন একটা দুর্নীতির স্বর্গরাজ্য কায়েম করা যায়। আমরা আজকে কি জবাব দিব এই শহীদ পরিবারের সদস্যদের কাছে? কি জবাব দিব জুলাই যোদ্ধাদের কাছে, যে আকাঙ্ক্ষা নিয়ে তারা যুদ্ধ করেছিলেন, তাদের সন্তানরা জীবন দিয়েছিলেন? আমাদের কি জবাব? চিঠি লেখে খালি হাতে যুদ্ধ গিয়ে জীবন দেওয়া আনাসের মা বাবার কাছে আমাদের জবাব কি? হবিগঞ্জে এনসিপির সঙ্গে ফ্যাসিবাদী আচরণ করেছে বর্তমান সরকারের পুলিশ বাহিনী ও তাদের দলীয় নেতাকর্মীরা। এই আচরণ কোনোভাবেই কাম্য নয়। দর্শক, এই মুহূর্তে এনসিপির প্রধান সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি কথা বলছেন, আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। বিদেশে চলে যাচ্ছে, তো আমরা আশা করব যে সাস্টের যদি যারা প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীর দায়িত্বে আছে, আমরা জানি আপনাদের এখানে গবেষণা বরাদ্দ হচ্ছে না ভালো, আপনাদের থাকা খাওয়ার যে পরিবেশ ওইটা ভালো না, তো সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চিন্তা করতে পারে এটা বাহিরের দেশে হয়। এখানে অনেক গরিব স্টুডেন্ট পড়াশোনা করতে আসে, মিডল ক্লাস। সিলেটের অনেক মানুষ যারা বড় লোক, সেই ক্ষেত্রে সিলেটের যারা বড় লোক তাদেরকে নিয়ে একটা ফাউন্ডেশন গঠন করা যায় কিনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে। ওই ফাউন্ডেশনের অধীনে এখানে ছাত্রদেরকে বৃত্তি দেওয়া হবে। যারা সিলেটের বাইরে থাকে তারা বাংলাদেশকে অনেক বেশি ভালোবাসে, এটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিজের থেকে চিন্তা করতে পারে, তাহলে অনেক ছাত্রকে তারা স্বাবলম্বী করে দিতে পারবে। ১ নাম্বার। ২ নাম্বার হলো, আমি পুরো বাংলাদেশ ঘুরতেছি, কর্মসংস্থানের জায়গা যদি চিন্তা করেন, সিলেট একটা কর্মসংস্থানের এবং ম্যানুফ্যাকচারিং একটা হাব হইতে পারে। সেই ক্ষেত্রে সরকার অনেকগুলো ফ্যাক্টরি তৈরি করতে পারে, ভালো ভালো প্রতিষ্ঠান, হাইটেক পার্ক নির্মাণ করতে পারে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে যোগাযোগ করে এই ফানেলটা রেডি করে যদি দিতে পারে, সাস্টের পোলাপেন আজকে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে বিভিন্ন জায়গায় যায়, অ্যাপল এবং গুগল থেকে শুরু করে সব কোম্পানিতে কাজ করতেছে, কিন্তু বাংলাদেশে এমন একটা অভাগা জায়গা যেখানে আসলে কাজ করার সুযোগ দেয় না। তো যে অভূতপূর্ব আপনারা আপনার মেধার স্বাক্ষর, আন্দোলনের স্বাক্ষর, আপনাদের এখান থেকে একটা পত্রিকা বের হইতো, আমি কয়েকটা পত্রিকা পড়েছি, সাহিত্য পত্রিকা, এটা অনেক রিচ। তো আপনারা সাস্টের একটা এনভায়রনমেন্ট তৈরি করেছেন, এটা যারা আপনাদের সিনিয়র তারা খুব ভালো কাজটা করেছে, কিন্তু সাস্ট একটু এখন মনে হয় একটু চুপ হয়ে গেছে। আমার মনে হয় সাস্টটা আবার উত্তাল হয়ে উঠতে পারে আগামীতে সাকসু ইলেকশনের জন্য। ইলেকশন দিতে হবে, এটাতে কোনো নয় ছয় চলবে না, এটা সাকসেস দাবি এবং ইনশাল্লাহ আপনারা আদায় করবেন, যোগ্য প্রতিনিধি নিশ্চিত করবেন, যারা কারো কাছে নিজের মগজ বিক্রি করবে না, স্টুডেন্টদের কর্মসংস্থানের জন্য কাজ করবে, ফাউন্ডেশন গঠন করব, পুরো সিলেটবাসীর টাকাটা সাস্টে ঢুকাবে, তাহলে সবাই স্বাবলম্বী হবে। এবং সাস্টের আপনাদের একটা নিশ্চিত করতে হবে, বিশেষত আমাদের এখন 50% উইমেন, মেয়েদের কিভাবে আমরা বিশ্ববিদ্যালয় সংস্থান করব। আমি ইরানে গিয়েছিলাম, একটা উদাহরণ দিয়ে শেষ করব, নাহিদ ভাই বক্তব্য রাখবেন। যেখান থেকে পুরো ইরানটা পরিচালিত হয় এটা হলো কোম সেরিমনি, বিদ্যাপীঠ, লাইক দ্য আল আজহার, MIT, হার্ভার্ডের মতন তাদের কোম। ওইখানে যারা স্টুডেন্ট, অধিকাংশ স্টুডেন্ট 10 বছর 15 বছরের জন্য ওইখানে পড়তে আসে।
ওদের ওয়াইফ থাকে, বাচ্চা থাকে, প্রত্যেকের গাড়ি আছে, ওরা পড়াশোনা করে, লাইফও লিড করে, মানে খুবই সুন্দর। তো আমি রাতের বেলা যখন 2টা-3টার দিকে বের হয়েছি, ওইখানের যারা ইরানি উইমেন তারা দেখা গেছে দোকান দিচ্ছে, খুব ভালো ভালো খাবার বিক্রি করছে। আমি কোনো একটা ছেলেকে দেখি না যে কোনো একটা মেয়েকে ডিস্টার্ব করতে। এবং সিলেটের গোলাপগঞ্জে এনসিপির কর্মসূচি চলছে, সেখান থেকে কথা বলছিলেন এনসিপির প্রধান সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল ও সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে 3 জনের হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয় মন্ত্রী পরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন তিনি। নিয়োগপ্রাপ্তরা হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়েশা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার মোহাম্মদ হাসমত আলী। আয়েশা আক্তার ও নীলা খাতুন দুজনই শারীরিক প্রতিবন্ধী। নীলা খাতুনকে মিরপুরের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে। আয়েশা আক্তারকে নিয়োগ পেয়েছেন গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে। অন্যদিকে দৃষ্টি প্রতিবন্ধী মোহাম্মদ হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীনে ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি নিয়োগপত্র পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। আগামীতে হজ প্যাকেজের খরচ ও খাবারের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এ বিষয়ে সৌদি আরবের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। সকালে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হাব আয়োজিত 3 দিনের হজ ও ওমরা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, এবারে হজ আয়োজন সফল ও সুশৃঙ্খল হয়েছে, তবে ছোটখাটো যেসব ত্রুটি ছিল তা চিহ্নিত করে আগামীতে আরও ভালোভাবে আয়োজন করা হবে বলেও জানান রশিদুজ্জামান মিল্লাত। শিক্ষা, খেলাধুলা ও ধর্মীয় মূল্যবোধের সমন্বিত বিকাশকে সমান গুরুত্ব দিয়ে সরকার দেশ এগিয়ে নিতে চায় বলেও মন্তব্য করেন তিনি। সম্বন্ধে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী, তিনি অত্যন্ত এটার ব্যাপারে অ্যাওয়ার, এবং হজ যাত্রীদের কোনো ধরনের অসুবিধা যাতে না হয়। আমাদের বিমানের ডিএমএস এখানে আছে, এমডি সাহেবও আছে। আমরা একটা টিম পাঠিয়েছিলাম, আমি জানি না টিম কতটুকু কাজ করেছে, হয়তো আমি জানতে পারবো আর কি। যদি এবার ভালো কাজ না করে থাকে, আগামীবার সেই টিমটা ছোট করে ভালো কাজ করার জন্য ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে সংযুক্ত করে দিয়ে হাজিদের এই যাতে লাগেজের যে 2-3টা অসুবিধা দেখলাম, শুনলাম, এগুলি যাতে এই 27-এর হজের না হয় সেটা এনশিওর করা হলো, এবং এনশিওর করছি আমরা। যদি তারপরেও তারা যদি কথা না শুনে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ভারতে পলাতক বড় সাজ্জাদের পরামর্শে ডেভিড ইমন ভারতে পালিয়ে যাচ্ছিল। তাকে নিরাপদে নিয়ে যাওয়ার জন্য সীমান্তে অপেক্ষা করছিল চট্টগ্রামেরই আরেকটি সন্ত্রাসী গ্রুপ। আজ সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি আরও জানান, দীর্ঘ নজরদারির পর তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। এদিকে চট্টগ্রামে নেয়ার পর ডেভিড ইমনকে আদালতে পাঠিয়েছে পুলিশ। তার জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। বাবুন পালের ক্যামেরায় চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর রিপোর্ট। চট্টগ্রামে বিভিন্ন হত্যাকাণ্ড ও চাঁদাবাজির ঘটনার পরও দেশেই ছিল ডেভিড ইমন। পরে তার অবস্থান জানতে পুলিশ তৎপর হলে ভারতে পলাতক আরেক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের পরামর্শে ইমন ভারতে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বাড়ি কই? বাড়ি ঢাকা। এই তোর কথা এরকম, আর ঢাকা বাড়ি মানে? স্যার আপনি দেখেন না, আমরা কি তোর অরিজিন কই তাই বল। বাড়ি কোথায়? অরিজিন বাড়ি স্যার, আমি এখানে চাকরি করি। কই চাকরি করিস? আমি ঢাকা, পুরান ঢাকাতে চাকরি করি। যশোর সীমান্ত দিয়ে পালানোর চেষ্টার আগে পুলিশের চোখ ফাঁকি দিতে চেহারায় কিছুটা পরিবর্তন এনেছিল ডেভিড ইমন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অন্য পরিচয় দিয়ে গ্রেফতার এড়ানোর চেষ্টা করে। এই সংঘবদ্ধ চক্রের মূল হোতাগুলো এখনো আছে। ইমনকে চট্টগ্রামে আনার পর বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার কার্যালয়ে গণমাধ্যমে এসব তথ্য জানান পুলিশ সুপার মাসুদ আলম। সে আগে আমরা যত ছবি দেখেছি সবগুলোতে অনেক বিরাট বড় বড় মুখ ছিল। মুখগুলো সে কেটে ফেলছে যেন লোকজন হয়তো খুব সহজে না চিনতে পারে, আর ভারতে যেহেতু সে পালাইয়ে যাবে যেন লোকজন বুঝতে না পারে।
বড় সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড হিসেবে ডেভিড ইমন কাজ করতে জানিয়ে পুলিশ সুপার বলেন, ভারত সীমান্তে তার জন্য অপেক্ষা করছিল আরেকটি গ্রুপ। তার নামে ভারতের আধার কার্ডও ছিল। ইন্ডিয়াতে সে যাবে, এখান থেকে ওখানে পার করবে, এটা কিন্তু অবৈধভাবেই যাবে। এবং 6টার সময় ওখানে পৌঁছার কথা ছিল জিগরগাছাতে, পৌঁছে ওই পাশে কে পার করবে এবং ভারতে কে রিসিভ করবে, এটা কিন্তু সব ঠিক করা ছিল। ইভেন ওই পাশে আধার কার্ড একটা বলে ইন্ডিয়াতে আছে, ওই আধার কার্ডও তার কাছে আমরা পেয়েছি। এদিকে বড় সাজ্জাদ বাহিনীর আরেক সন্ত্রাসী রায়হানকে ধরতে নোয়াখালীতে অভিযান চালিয়েছে পুলিশ, তবে অল্পের জন্য সে পালিয়ে যায়। আমরা এখন শুধু আশা করছি এই সন্ত্রাসীদের রাজত্ব চিরস্থায়ীভাবে শেষ হোক। আমাদের এটাকে চূড়ান্ত সফলতা হিসেবে আমরা দেখতেও পাচ্ছি না। আমরা চাই যে তাদের যথেষ্ট শাস্তি হোক। যশোর সীমান্তে ডেভিড ইমনের সাথে অন্য যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে তারাও প্রত্যেকে দুর্ধর্ষ শুটার বলে জানিয়েছে পুলিশ। আল ইমরান, 71। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসার কমান্ডার জুবায়েরকে গুলি করে হত্যা করেছে আরেক সশস্ত্র গোষ্ঠী আরএসও। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান মজুমদার জানান, বুধবার রাতে ক্যাম্প 8 ওয়েস্টের এইচ ব্লকের বাসিন্দা মোহাম্মদ জুবায়ের মসজিদে তাহাজ্জুদের নামাজ পড়তে যাচ্ছিলেন। এ সময় রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের কমান্ডার হারুনের নেতৃত্বে 20 থেকে 25 জনের একটি দল তার উপর 10 থেকে 12 রাউন্ড গুলি চালায়। পরে সাধারণ রোহিঙ্গারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জুবায়ের ওই ক্যাম্পে আরসার জিম্মাদারের দায়িত্বে ছিলেন। 4 বছরে 1/3 নেমেছে শিল্প খাতের প্রবৃদ্ধি, যার সরাসরি প্রভাব পড়ছে বিনিয়োগ ও কর্মসংস্থানে। শুধু তাই নয়, একই সময়ে 24 থেকে কমে 21% ঘরে চলে এসেছে বেসরকারি বিনিয়োগ। এমন দুরবস্থার মধ্যে সপ্তাহ খানেক ধরে তীব্র গ্যাস সংকট, যা আরও তলানিতে নিয়ে যেতে পারে অর্থনৈতিক কর্মকাণ্ডকে। এমন সময় বিশ্লেষকরা বলছেন, এমন বহুমুখী সংকটের মুখোমুখি আগে হননি উদ্যোক্তারা, তাই এই ক্ষত কাটিয়ে ওঠা কঠিন হবে। রাকিব হোসেনের রিপোর্ট। প্রায় 4.5 দশকের প্রচেষ্টায় অনন্য উচ্চতায় দেশের শিল্প খাত। মূলত বেসরকারি বিনিয়োগ, কর্মসংস্থান আর রপ্তানির ধারাবাহিক সাফল্যে গতি পেয়েছে অর্থনীতির সার্বিক কর্মকাণ্ড। তবে তিলে তিলে গড়ে ওঠা এই ভিত যেন দুর্বল হতে শুরু করেছে গেল কয়েক বছর ধরে, যা আরও স্পষ্ট পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদনে। বিবিএসের তথ্যমতে গেল 4 বছরে শিল্প খাতের প্রবৃদ্ধি নেমেছে 1/3, অর্থাৎ 2022-23-এ 9.9% উঠলেও ধারাবাহিক পতনে সবশেষ অর্থবছরে নেমে যায় 3.5%। শুধু তাই নয়, একই সময়ে জিডিপির 24% বিনিয়োগ ঠেকেছে 21-এর ঘরে। বিশ্লেষকরা বলছেন, জ্বালানি সংকট আর আর্থিক খাতের অনাস্থাই বড় কারণ। জমির সমস্যা, ইউটিলিটির পাওয়ার ডিফিকাল্টি, এটা সব বিজনেসের জন্যই আছে, কিন্তু লোকাল ইনভেস্টর হয়তো এগুলোকে হ্যান্ডেল করতে পারবে একটু বেটার, এবং ফরেন ইনভেস্টর তার তো অন্য দেশে যাওয়ার সুযোগ আছে। সে যদি এই ঝামেলাগুলো বেশি দেখে বাংলাদেশে আসতে চাইবে না। সোজা কথা, রপ্তানি বাজারে এখন আমরা যে প্রতিযোগিতা দেখছি, এখানে এই শিল্পগুলোকে সাহায্য না করলে তাদের পক্ষে কম্পিট করাটা উইল বি ভেরি ডিফিকাল্ট। এইটা যেন ওভারঅল আমাদের উৎপাদন বাড়াতে সহায়তা করে, আমাদের এমপ্লয়মেন্ট জেনারেট করতে সহায়তা করে, এবং উৎপাদন বাড়ানোর মাধ্যমে বেশি রপ্তানি করে অধিক মাত্রায় যেন আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। এমন দুরবস্থার মধ্যেই সপ্তাহখানেকের ওপরে চলছে গ্যাস সংকট। ফলে কারখানা চালাতে পারছেন না উদ্যোক্তারা। এতে বাতিল হচ্ছে ক্রয়াদেশ, টিকে থাকার চিন্তায় ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান। তাই অবস্থার উন্নতি না হলে দীর্ঘমেয়াদে ক্ষত তৈরি হতে পারে অর্থনীতিতে, যা কাটিয়ে ওঠা কঠিন হবে ভবিষ্যতে। আমার ইমিডিয়েটলি আরও 500 মিলিয়ন ঘনফুট এলএনজি আসার উচিত ছিল। তাহলে এটা তো আজকেই দরকার ছিল, কিন্তু আমার তো এফএসআইও নাই। তাহলে আমি আরেকটা এফএসআইও যদি এখন আনি, এটা আরও 2-2.5 বছর বা 1.5 বছর লাগবে। তো এই 1.5 বছর আমি কি করব ভাই? 1.5 বছর পর ঠিক হবে। 1.5 বছর পর্যন্ত তো আপনি দেউলিয়া হয়ে যাবেন। 1.5 বছরের ভিতরে তো আপনি ডিফল্টার হয়ে যাবেন। এই যে গত 4-5 বছরে ব্যবসা কন্টিনিউয়াস চাপের মুখে থাকতে থাকতে প্রাইভেট সেক্টরে কিন্তু একটা নাভিশ্বাস বেড়ে যাওয়ার মতো অবস্থা। তো স্বাভাবিকভাবে আমাদেরও ধৈর্য হারিয়ে যাচ্ছে যে আমরা ব্যবসাটা কন্টিনিউয়াস কত আর লস দিয়ে আমরা চালাবো। সবশেষ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে 5 দশকে প্রথমবারের মতো ঋণাত্মক প্রবৃদ্ধির মুখোমুখি হয় শিল্প খাত। রাকিব হোসেন, 71, ঢাকা।
তৈরি পোশাক রপ্তানিতে ভিয়েতনামের কাছে অবস্থান হারালো বাংলাদেশ। এখন বাংলাদেশের অবস্থান তৃতীয় আর দ্বিতীয় স্থানে উঠে এসেছে প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম। উদ্যোক্তারা বলছেন, শিল্পে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ আর অবকাঠামো উন্নয়ন করলে আগের অবস্থানে ফেরা সম্ভব। জাহিদুল ইসলামের প্রতিবেদন। ঢাকার অদূরে রূপগঞ্জের এই টেক্সটাইল মিলের 5টি বয়লার চালাতে প্রয়োজন অন্তত 10 PSI চাপের গ্যাস। পাওয়া যাচ্ছে 1 PSI, ফলে বন্ধ 3টি বয়লার। বয়লারের স্টিম বা বাষ্প দিয়ে চলে কারখানাটির 14টি ডাইং মেশিন। প্রয়োজনীয় স্টিম না পাওয়ায় 11টি বন্ধ। 10 PSI রিকোয়ারমেন্ট, বাট আমরা গত 21 তারিখ থেকে দুপুরের পর থেকে পাচ্ছি হলো মাত্র 1 PSI। কখনো কখনো সেটা জিরোতেও চলে যায়। বয়লারে গ্যাস খুব কম পাচ্ছে। টোটাল প্রোডাকশন থেকে প্রায় 75% প্রোডাকশন আমাদের লেস হচ্ছে। টেক্সটাইল মিলটির মানব সম্পদ কর্মকর্তা বলছেন, উৎপাদন কমার প্রভাব পড়েছে রপ্তানিতে। এই অবস্থা চলতে থাকলে আমাদের বিজনেস করাটা সত্যিই খুব কঠিন হবে। ওয়ার্কার তো প্রতিনিয়ত তাদের কাজ করার জন্যই আসে, কিন্তু যেহেতু বয়লার অফ থাকে, জেনারেটর অফ থাকে, এই অবস্থায় তাদের মেশিন চালানো সম্ভব হয় না, তাদেরকে বসিয়ে রাখতে হয়। বিজিএমই এর সাবেক সভাপতি বলছেন, এসব সমস্যার কারণেই বছরের মাঝামাঝি সময়ে রপ্তানি বাজারে দ্বিতীয় স্থান থেকে নেমে গেছে বাংলাদেশ। ইউরোপিয়ান ইউনিয়নে আমাদের 4 মাসের মধ্যেই নেগেটিভ এক্সপোর্ট হয়েছে 1.4 বিলিয়ন, আর ভিয়েতনামের কিন্তু সমান সমান আছে। $1.5 বিলিয়ন কিন্তু এখানে অলরেডি আমরা মাইনাসে চলে গেছে। ইউএসএ তো একই অবস্থা, আমাদের নেগেটিভ হয়েছে, ভিয়েতনামের কিন্তু নেগেটিভ হয় নাই। সেকেন্ড থেকে আমরা থার্ডে চলে গেছি। বিশ্ব বাণিজ্য সংস্থার প্রতিবেদনও বলছে, অবনমন হলেও পোশাক রপ্তানিতে বাংলাদেশ এবং ভিয়েতনামের অবস্থান প্রায় সমান। গ্যাসের চাপ কম, তাই টেক্সটাইল মিল চলছে উৎপাদন সক্ষমতা কমিয়ে। এখান থেকে কাপড় নিয়ে গার্মেন্টস মালিকরা তৈরি পোশাক রপ্তানি করেন। তারা বলছেন, পরিস্থিতি এমন থেকেছে কাঁচামালের অভাবে ক্রয়দেশ নিতেই ভয় পাচ্ছেন। তবে এরই মধ্যে কিছু কারখানা জাতীয় গ্রিডের নির্ভরতা কমিয়েছে। বিকল্পভাবে সৌরবিদ্যুতের মাধ্যমে জ্বালানি সমস্যা সমাধানের চেষ্টা করছে। গ্রিডের উপরে নির্ভর করলে যে কোনো সময় সমস্যা হতে পারে। 17% ইউটিলিটি তৈরি করি আমাদের সোলারের মাধ্যমে। ইউটিলিটি কস্ট বেশি হলে এই মুহূর্তে বিজনেস করা খুবই সমস্যা। অর্থনীতিবিদরা বলছেন, রপ্তানির অবস্থান ধরে রাখতে জ্বালানি সমস্যা সমাধান করতে হবে দ্রুত সময়ে। কিন্তু দীর্ঘমেয়াদে যদি আমি রপ্তানির জন্য নতুন বিনিয়োগ চাই, তাহলে অবকাঠামো এবং যে প্রাতিষ্ঠানিক সুবিধাগুলো আমরা আছে একটা নতুন বিনিয়োগের জন্য, সেইগুলোর ব্যাপারে আমাদের বায়ারকে, আমার যারা ইনভেস্টর আছেন তাদেরকে আমার এক ধরনের কনফিডেন্স দিতে হবে। এর আগে 2009 এবং করোনাকালীন 2021 সালেও পোশাক রপ্তানিতে তৃতীয় অবস্থানে নেমে যায় বাংলাদেশ। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। সিলেটের গোলাপগঞ্জে এনসিপির কর্মসূচি চলছে। সেখানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন এনসিপির আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আমরা সরাসরি তার বক্তব্যে যুক্ত হচ্ছি। শুরু হয়েছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে, এবং আমরা দেখলাম যে নির্বাচনের পরেও যে গণভোটে 70% মানুষ ভোট দিয়েছে, সেই ভোটাধিকারকেও কিন্তু তারা অস্বীকার করেছে। এবং গতকালকে আপনারা হবিগঞ্জের ঘটনাও দেখেছেন। এখানে একটা কথা বলা হচ্ছে যে উস্কানিমূলক এবং আপত্তিকর বক্তব্য, এবং আপনারা আজকে অনেক হতাশ হয়েছেন যে জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি কোনো উস্কানিমূলক এবং আপত্তিকর বক্তব্য দেননি। তো চাইলে ওনার আজকের বক্তব্য থেকে অনেক উস্কানিমূলক বক্তব্য বা মন্তব্য বের করা সম্ভব। এখন একজন রাজনৈতিক নেতা, তার কাজই হচ্ছে যখন সে বিরোধী দলে থাকবে, তার কাজই হচ্ছে সরকারে যারা থাকবে তাদেরকে সমালোচনা করা। এটাই তো গণতন্ত্র। তার বক্তব্যের কোথাও যদি আইন বিরোধী, প্রচলিত আইনের সংজ্ঞায় যদি তাকে বিরোধিতা করা যায় বা তার আইন লঙ্ঘন হয়, তাহলে সেটা আইন দেখবে। সেটা দেখার দায়িত্ব কোনো ছাত্র সংগঠনের বা ক্ষমতাসীন দলের কোনো নেতাকর্মীদের নয়, কোনো সন্ত্রাসী বাহিনীর নয়। এবং যেই ছেলেটার চোখ হারানো গিয়েছে, সেই ছেলেটা কোন আপত্তিকর বক্তব্য দিয়েছে, তাহলে তারা সেটাও বলুন। ফলে এই যে আমরা বিগত 16 বছরে দেখেছি যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আইন তৈরি করা হয়েছিল, এবং যেটা দিয়ে এরকম অনলাইনে আপত্তিকর, উস্কানিমূলক, কটূক্তিমূলক এই ধরনের অনেক শব্দ ব্যবহার করে বিরোধী মতকে দমন করা হয়েছে। রাজনৈতিক সমালোচনাকে বন্ধ করার একটা পায়তারা ছিল এটা। আপনারা কথার জবাব কথাতে দিবেন, এটাই রাজনীতি, এটাই গণতন্ত্র। আপনারা দেখবেন যে কিছুদিন আগে আমাকে নিয়ে একটা কার্টুন আঁকা হয়েছে,
আপনারা দেখেছেন সেটা? আমাকে নিয়ে একটা কার্টুন আঁকা হয়েছে, আমাকে বিদ্রুপ করে, বিকৃত করে। তো সেই কার্টুন নিয়ে সেটার পক্ষে বিপক্ষে অনেক আলোচনা হয়েছে, পত্রিকাগুলোতে কলাম লেখা হচ্ছে, এবং এখনো সেই বিতর্ক চলমান। এটা কি শিল্পীর স্বাধীনতা, নাকি এটা জুলাই গণ অভ্যুত্থানকে অপমান করা হলো? এই যে আলোচনা চলমান, এটাই কিন্তু গণতন্ত্র। গণতন্ত্রের মানে হচ্ছে আপনার সাথে আমি দ্বিমত করব, যে আমার সাথে দ্বিমত করে তারও মত প্রকাশের অধিকার থাকবে। কিন্তু আমার বিপক্ষে সিলেটের গোলাপগঞ্জে এনসিপির কর্মসূচিতে কথা বলছিলেন এনসিপি আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। তীব্র গ্যাস সংকটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে আশুলিয়ার বেশিরভাগ গার্মেন্টসে। কর্মকর্তারা জানান, গ্যাস না থাকার কারণে অনেক কারখানার বয়লার সচল রাখা যাচ্ছে না। এতে সবচেয়ে ক্ষতি হচ্ছে উৎপাদনের শেষ ধাপ ফিনিশিং, আয়রন, ড্রাইং ও প্যাকেজিংয়ে, যে কারণে নির্ধারিত সময় বিদেশে পণ্য পাঠানো নিয়ে উদ্বেগ বাড়ছে মালিকদের। জাহিদুল ইসলাম অনিকের তথ্য ছবিতে প্রতিবেদন। আশুলিয়া, জামগড়া, কাঠগড়া, জিরাবো, নরসিংপুর, বেরুন, শিমুলতলা, পলাশবাড়ি, নিশ্চিন্তপুর, বাইপাইল ও জিরানি সহ বিভিন্ন শিল্প এলাকা ঘুরে দেখা যায় নাজুক অবস্থায় আছে গ্যাস নির্ভর কারখানাগুলোর উৎপাদন। কোথাও শ্রমিকরা কাজের অপেক্ষায় বসে আছেন, আবার কোথাও সীমিত পরিসরে বিকল্প ব্যবস্থায় উৎপাদন চালানো হচ্ছে। আয়রনের কাজ করি, এখানে গ্যাসের সংকটের কারণে আমরা কয়েকদিন যাবত কাজ করতে পারতেছি না। আমাদের ফ্যামিলি নিয়ে আমরা কি খেয়ে থাকবো? 4-5 দিন দিয়ে গ্যাস নেই, বুঝছেন? গ্যাসের কারণে আমরা সকালে আসি, 8টার পরে এসে 8:30 দিক চলে যাই। মালিক পক্ষ কিভাবে টাকা দিব আমাদের? টাকা তো কাজ না করতে পারলে টাকা পাবো না। আমরা সারাদিন বসে থেকে সন্ধ্যার পরে চলে যাই। কারখানা মালিক ও পরিচালকরা বলছেন, এই অবস্থায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নির্ধারিত সময়ের মধ্যে রপ্তানি পণ্য পাঠানো। সময় মতো সরবরাহ ব্যাহত হলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সুনাম ও ক্রেতাদের অবস্থার সংকট হওয়ার শঙ্কা রয়েছে। আমাদের যদি গুডসটা ওয়াশ না হয় তাহলে আমাদের কোনো কিছু করার থাকে না। সোয়েটার আইটেম ওয়াশের কারণে আপনার হাইড্রো অফ আছে, আয়রন অফ আছে, সেক্ষেত্রে আমাদের কোম্পানির বেশ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছি। আমরা কাজ করতে পারতেছি না, কাজ করে আমরা বেতন দিতে পারি না। এই মুহূর্তে যদি শিপমেন্ট না করতে পারি, আগামী 7-8 তারিখে আবার স্যালারি আসতেছে, কিভাবে শিপমেন্ট করব, কিভাবে শ্রমিকদের বেতন দেব? এ নিয়ে তিতাস গ্যাসের আশুলিয়া জোনাল বিপণন কর্মকর্তা জানান, সংকটের কারণ চিহ্নিত করে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে। আগামী 15 দিনের মধ্যে পরিস্থিতি কিছুটা উন্নতি হবে। তো আশুলিয়া, মানিকগঞ্জ এগুলো হলো সোর্স থেকে দূরে, তো সবচেয়ে সাফারার বেশি এই এলাকায়। এলএনজি যে টার্মিনাল আমাদের ডিস্টার্ব আছে, ওইটা অনলাইনে আসতে আরো সম্পূর্ণ অনলাইনে আসতে 15 দিন লাগবে। তো হোপফুলি এরপরে গ্যাস সমস্যার সমাধান বা সংকট কিছুটা লাঘব হবে। মালিকরা আরো জানান, গ্যাসের নিম্নচাপের সমস্যা নতুন নয়, তবে এবারের সংকটে আগের যে কোনো সময়ের তুলনায় বেশি গুরুতর। শাকিলা শম্পা, ৭১। দর্শক, শেখ হাসিনার আমলে ডক্টর ইউনূসের বিরুদ্ধে দায়ের করা 666 কোটি টাকার কর ফাঁকির মামলায় হাইকোর্টে এই মুহূর্তে কথা বলছেন আইনজীবী। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। আপনাকে দিব, আমরা হিয়ারিং করব। কোর্ট এটা মেনে নিলেন। মেনে নেওয়ার 5 দিন পর ওনারা জাজমেন্ট দিলেন, বললেন আমরা অনুপস্থিত। এই কথা বলে সেখানে কি করলেন, ফাইলটা রিওপেন করে এইটা ডিসিটির কাছে পাঠিয়ে দিলে, তুমি এটা করো, আবার রিঅ্যাসেসমেন্ট করো। তা আমাদের সেখানে বক্তব্য ছিল, আমাদেরকে প্রথমত কথা হয়েছে ইনকোয়ারি কমিটি যেমন ইন্টেলিজেন্স সেটা করেছে, তার কপি আমাকে দিতে আইনত বাধ্য, যেহেতু আমার ট্যাক্সের ব্যাপার নেই, আমাকে কপি দেয় নাই। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে জয়েন্ট কমিশনার এইটা যে ওপেন করেছে, এই ওপেনটা আইনত সম্মত হয় নাই। কারণ সম্মত হয় নাই কেন? আমাকে শুনানি আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেয় নাই। এই সুযোগ না দেওয়ার ফলে এটা বেআইনি হয়েছে, এবং আমি উপস্থিত থাকার পরেও তার অর্ডার শিটে লেখেছে আমি উপস্থিত নাই। আবার পরের লাইনে লেখেছে ওনারা একটা দরখাস্ত দিয়েছেন, সময় চেয়েছেন। তাইলে এই ভিন্নতাগুলি আমরা কোর্টের কাছে তুলে ধরলাম, এবং সেটা বললাম যখন আমরা আবার এটা কমিশনারের কাছে পরবর্তীতে গেল,
সেখানে গেল যে রিভিউ করার জন্য। কমিশনার সেখানে আবার রিভিউ করলেন, রিভিউ করে আমাদেরকে কোনো সময় দিলেন না, একদিন পরেই বললেন যে এখানে কোনো ভুলভ্রান্তি তিনি দেখতে পান নাই। তো মহামান্য আদালত মোটামুটিভাবে উপলব্ধি করেছেন যেহেতু আমার বিষয় যেটা চলমান, যেটা আইনে বলা আছে জয়েন্ট কমিশনার ডেপুটি কমিশনারের আদেশকে যদি ভুল থাকে করতে হবে। আসলে তো এটা ডেপুটি কমিশনারের আদেশ রইল না, এটা ইন্টিগ্রেটেড আদেশ। কেমনে? ডেপুটি কমিশনার দেওয়ার পর এই জয়েন্ট কমিশনারও এটা আবার অ্যাপ্রুভ করেছেন, এই জয়েন্ট কমিশনার অ্যাপ্রুভ করার পর কমিশনারও অ্যাপ্রুভ করেছেন। তাহলে কমিশনার যদি অ্যাপ্রুভ করে, জয়েন্ট কমিশনার তো এটা ওপেন করতে পারে না উইদাউট দি অ্যাপ্রুভাল অফ দ্য কমিশনার। তো সেইখানে যখন এই কোর্টে বললো তাহলে তোমরা কমিশনারের কাছে যাও, কমিশনারের কাছেও যখন গেলাম তখন আমরা বিচার পেলাম না। তিনি রিভিউ করার ফাইল করার পর উনি কী করলেন, পরের দিনেই এটাকে সঠিক বলে নাকচ করে দিলেন। এইটা নিয়েই গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে এই দুইটা রিট পিটিশন, আমাদের একটা রিট পিটিশন নাম্বার হচ্ছে 14,364/2017, আর একটা হচ্ছে 17,727/2017। এই দুইটা দীর্ঘদিন ধরে পেন্ডিং। এই পেন্ডিংটা আমাদের 14ই আগস্ট 2024 ডেট ছিল, পরবর্তীতে এটাকে রিকল করেছিল কোর্ট, এইটা আবার শুনানির জন্য এসেছে। শেখ হাসিনার আমলে ডক্টর ইউনূসের বিরুদ্ধে দায়ের করা 666 কোটি টাকা কর ফাঁকির মামলার বিষয়ে হাইকোর্টে কথা বলছিলেন ডক্টর ইউনূসের পক্ষের আইনজীবী। আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগে এ বিষয়ে বিস্তারিত তথ্য থাকবে। বরিশাল নগরীর আমানতগঞ্জে সম্প্রতি চারতলা দুটি ভবন একে অপরের উপর হেলে পড়েছে। এর আগেও 2025 সালের 21 নভেম্বর ভূমিকম্পে আলাদা দুটি চারতলা ভবন হেলে পড়েছিল। ওই বছরের 9 ডিসেম্বর সিটি কর্পোরেশন থেকে ঝুঁকিপূর্ণ ভবনের বর্ধিতাংশ ভেঙে ফেলা সহ 5টি নির্দেশনা দিলেও ওই ভবন মালিকরা এর কোনোটি মানছেন না। নগরীর ঝুঁকিপূর্ণ এসব ভবন নিয়ে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কায় এলাকাবাসী। বিধান সরকারের প্রতিবেদন। আমানতগঞ্জের এই ভবনটির নিচ থেকে 4 ফুট জায়গা ছাড়লেও উপর থেকে একেবারে পুরো কার্নিশ মিশে গেছে। স্থানীয়রা বলছে ভবন দুটি হেলে পড়েছে, কিন্তু ভবন মালিকদের দাবি তাদের ভবন ঠিক আছে। একটা শীত একটা লাগে নাই, এটা দুজনের আলোচনার মাধ্যমে আমরা উঠেছি। সিটি কর্পোরেশন এখানে কোনো বাধা নেই। সিটি কর্পোরেশন থেকে নিয়ে আসছি প্ল্যান, তো ওদের রুলস অনুযায়ী হয়তো 100% ফলো করি নাই, কিন্তু করছি আমরা। এদিকে গত বছরের 21 নভেম্বর ভূমিকম্পে হেলে পড়া আলাদা দুটি চারতলা ভবন নিয়ে তদন্ত কমিটি করা হয়। তাদের নোটিশের বয়স 7 মাস পার হলেও কোনো সুপারিশই মানেননি ভবন মালিকরা। নোটিশ পাইছি আগে, কিন্তু এখন ওইটা নিয়ে আমরা কাজ চালাইতেছি আর কি। হেলে থাকা ভবন আর সিটি কর্পোরেশনের তদারকি নিয়ে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। সব থেকে ঝুঁকিপূর্ণ যখন ভূমিকম্প হয়, যখন এফেক্ট অবশ্যই করছে, কম আর বেশি। সিটি কর্পোরেশন এরা আসলে এটার প্রতি কেয়ার করে না, তোরা তার না কেয়ার করার কারণে যারা ভবনে থাকে এরাও ঝুঁকিপূর্ণ। আমরা তো দেখি যে সরকারি লোক আয় দোনোজনের দ্বারেই, ওই মহাজন কয় এই দেহ আছে, এই মহাজন কয় ওই দেহ আছে। এ বিষয়ে সিটি কর্পোরেশনের স্থপতি বলেন, ভবন নির্মাণে লেআউট করার 15 দিন আগে কর্তৃপক্ষকে জানানোর নিয়ম থাকলেও ভবন মালিকরা তা করেন না। সেখানে স্পষ্টভাবে বলা থাকে যে সে কাজ শুরুর পূর্বে 15 দিন পূর্বে সিটি কর্পোরেশনকে অবগত করবে এবং সিটি কর্পোরেশন সেখানে পরিদর্শনে যাবে লেআউটের সময়, কিন্তু আনফরচুনেটলি কোনো গ্রাহকই আসলে এটা করে না। আর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, এমন ঝুঁকিপূর্ণ বিষয়গুলো মোবাইল কোর্টের আওতায় থাকলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যেত। আপনাকে এটা আশ্বস্ত করছি, আমরা এরপরে আবার আমাদের টিম আছে, তারা যাবে, প্রয়োজনে ম্যাজিস্ট্রেট যাবে, যাওয়ার পরে আমরা পরবর্তী যে ধাপগুলো আছে আইনগতভাবে যে ধাপগুলো আমরা আগে থেকে আমরা পর্যায়ক্রমে এগুলো আঁকবো। বরিশাল নগরীতে 40,000 পাকা ইমারত থাকলেও 80 ভবনই বিল্ডিং কোড মেনে তৈরি হয়নি। এক যুগ আগে সিটি কর্পোরেশন 35টি ভবন ঝুঁকিপূর্ণের তালিকায় চিহ্নিত করে ভবন মালিকদের নোটিশ দিলেও কোনো প্রতিকার মেলেনি। বিধান সরকার, 71, বরিশাল। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।